দূরত্ব বজায় রেখে ভালো সম্পর্ক মেনটেন করাই ভালো, কারণ আমার প্রিভিয়াস লাইফে তো তার সাথে আমার কাইকেচাল ছিলই। সো একটা সুন্দর ব্যাপারে আসি যেখানে কোনো প্রতিদিন গালিগালাজ নাই, ঠান্ডা এনভায়রনমেন্ট, শান্তি শান্তি একটা ব্যাপার, কোনো ঝগড়াঝাটি নাই। আল্লাহ সামহাও হয়তো চিন্তা করছিল জন্মের পর থেকে এত বছর কষ্ট করছিস, তোর কিছু একটা টাইম দিই একটু ভালো থাকার জন্য। ওই 4টা বছর খুব লাইফ আমার ভালো ছিল। সো আপনি বিয়ে শাদী করলেন এবং সংসার জীবন শুরু হলো, কিন্তু আমি যতটুকু জানি যে আপনার হাজবেন্ড এখন জেলে আছেন, সেটাও একটা গল্প, বিশাল বড় গল্প। এবং জেলে থেকে প্রায় 5 বছর যাবত জেলে, না তারও লম্বা সময় ধরে, অলমোস্ট 5 ইয়ার্স। আর এটা প্রথম আপনার মুখ থেকে বলছেন, হয়তো অনেকেই জানবে এই বিষয়টা, এটা কেউই জানতো না। নাম কি তার? তানজিল আলম। তানজিল আলম। উনি একজন কোরিওগ্রাফার। ইগলস ডান্স কোম্পানি, বাংলাদেশের স্বনামধন্য একটা ডান্স প্রতিষ্ঠান। সব মানে ধরেন একদম জ্যাকলিন ফার্নান্ডেজ যখন আসছিল ওদের কাজটাও আমরা করছি, নোরা ফাতেহি যে আসলো ওইটার কাজটাও আমরা করছি। সো ভালোই, ইটস ভেরি রিনাউন্ড ওয়ান। এবং ওনার লাস্ট রায় হয়েছে মৃত্যুদণ্ড। জি। সেটা একটা ডিফারেন্ট চ্যাপ্টার, এবং যেহেতু এটা একটা আইনের বিষয়, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনডিটেইলি হয়তো বা যাব না। কিন্তু ওনার কোশ্চেন হচ্ছে যে আসলে ওনার অপরাধটা কি, রাইট? এই সংসার জীবনে মানে ওনার হাজব্যান্ড যে অবস্থায় আছেন সেটার পেছনে ওনার কোনো হাত নাই, ওনার ছোটোবেলায় বড় হওয়া যেটা সেটার পেছনে ওনার কোনো হাত নাই। দ্য কোশ্চেন ইজ ওয়াই শি। আমিও বলতে চাই ওয়াই মি। ছোটোবেলার থেকে শুনে শুনে বড় হই যে বড় আঙ্গুল থেকে পুরো আঙ্গুলটা বড়, তোর ভাগ্য অনেক বড়, তোর কপালটা 5 আঙ্গুলে, তোর ভাগ্য অনেক ভালো। আর ভাগ্যটা ভালো হয়েও ভাগ্যটা ভালো স্টে করে না, ঠিক আমার দোষ। And kind of she is also a single mother. আপনার একটা মেয়ে আছে? হ্যাঁ। বয়স কত? 4+। আর দেখেন না, আমিও বাপ ছাড়া বড় হইলাম, আমার মেয়েটারও কি ভাগ্য, আর মেয়েটাও বাপ ছাড়া বড় হইতেছে। জাস্ট এই বিষয়টা আমি নিতে পারি না। আমিও সামহাও আমার মেয়েটা মানে ফাদার ফিগার টাইপের কেউ যদি আদর করে ও অনেক পছন্দ করে। তা আমি আমার ক্লোজ পার্সন যারা, আমি বলি থাকে না আঙ্কেল চাচা, পাপা বলো, পাপা, মানে ছোটোবেলা থেকে অনেকও কেমন জানি পাপা পাপাই বলে, আর আমি না করি না, থাক ডাকুক, ডেকে মন ভরাকটাও পাপা পাপা বলুক। এটা হয়তো ওর বাবার কাছে ভালো নাও লাগতে পারে, বাট আমি ডাকতে পারিনি। আর বাচ্চা ডাকুক, তাও মন ভরে ডাকুক। মানে আমার লাইফের সব থেকে বড় কষ্টের বিষয়টাই এখন এটা, যে আমি পারি নাই, আমার মেয়েটারও কেন এমন হইলো। আর আমার মেয়েটাও আমাকে শুনবে যে সিঙ্গেল মাদার, ভালো বিয়ে হবে না, এই সেই। অ্যান্ড আমার কাজ করতে হয়, আমি প্রপারলি ওদেরকে সময় দিতে পারি না। হয়তো ও বলবে মা তো সময় দেয় না, মা তো ভালো না, আর আমি কাজে গেলেও বুকটা ওদের জন্য কুচকুচ করে, বাট আমার তো কাজ করতে হবে, 2টা বাচ্চা আমার দেখতে হচ্ছে। সো আমি চাইলেও পারি না যতটুকু সময় ওদেরকে দিতে চাই। দেখেন ওদের কাছেও আমি খারাপ হবো যে মা ভালো না, বাট দিন শেষে আমার বাচ্চা যখন চাবে মা এটা লাগবে, PS4 লাগবে, কম্পিউটার লাগবে, এটা লাগবে, আমি যখন দিতে পারবো না তখনও ভালো না। তো ওইটা যেন আমি ব্যাকআপ দিতে পারি, ওইটার তো আমার ব্যাপারটা কি বলে ইনশিওর করতে হবে। আমি চাই না যেহেতু বাপ ছাড়াই বড় হচ্ছে, ওদের অন্য কোনো কিছুর অভাব ওরা পাক। এখন যেটার জন্য ওরা এখন ছোট, একটা মানুষ আমি বিলিভ করি একটা সার্টেন টাইম পর্যন্ত আর্ন করতে পারে। সো আমি টুকটাক আর্ন করে একটু ব্যাকআপটা রেডি রাখি, তারপর ভাই সময় ঘোরা, কি কিনবি না কিনবি, তখন সব যখন দিব তখন আর মাকে দোষ দিবি না। এটা আসলে আমার ফিল। আলোচনা সমালোচনা হয় না আপনার কাজ নিয়ে, আপনার লুক নিয়ে? অনেক হয়, অনেক হয়। আমি এখন আর কেয়ার করি না অ্যাকচুয়ালি। আমি 2 দিন না খেয়ে থাকবো, আমি দুঃখে থাকবো, কষ্টে থাকবো, কেউ একবেলা এসে আমাকে ভাত দিবে না, কথা বলতে পারবে, কেউ 2000 টাকা দিয়েও হেল্প করবে না আপনাকে। তো তোরা যখন হেল্প করবি না, তোরা কথা বলবি কেন? আমি কথা বললে বল, আমারটা আমি জানি, আমি বুঝি, আমারটা আমার করতে হবে।
আচ্ছা, এই অনুষ্ঠানে আমি একটু বলি ওনাকে, উনি আমাকে যখন হোয়াটসঅ্যাপ করেন, ওনার হোয়াটসঅ্যাপে আসছে হচ্ছে ল্যাম্পস ওয়ার্ল্ড নামে, জি রাইট? জি সো ল্যাম্পস ওয়ার্ল্ড, তো আমি প্রথমে তো এটার খুব একটা আগ্রহ দেখিনি, কারণ এরকম অনেক হোয়াটসঅ্যাপ আমার কাছে আসেন যারা স্টোরি বলতে চান। দেন আমি ওনার পেজে গেলাম যে উনি আসলে কী করেন বা ওনার কাজগুলোকে একটু দেখার চেষ্টা করলাম। পরে আমার কাছে মনে হলো যে শি ইজ অ্যান এন্টারপ্রেনার। তো উনি, আপনার পেজের নাম কি বললেন? লাম্পস ওয়ার্ল্ড। আমার লামিয়া, আমাকে সবাই ছোটতে লাম ডাকে, তো ওই প্রেক্ষিতে তো লাম্পস ওখানে গেলাম, গিয়ে আমি দেখলাম, তারপরে উনি আমার স্টোরি একটা সামারি পাঠালেন। তো আমি সাধারণত মনে হলো যে ঠিক আছে, লেটস শুনি, মানে শুনলেই যে প্রচার করতে হবে বিষয়টা এরকম না। তো আমি ভাবিও নাই যে বলবেন শুনি, আমি এটা এক্সপেক্টও করি নাই। আমি জাস্ট একটা টাইমে রিসেন্টলি আমার বাবার সাথে কথা বলার পর সে রাখার পর আবার সে একটা ফোন দিল। ফোন দিয়ে সে খুব কান্না কান্না একটা মুডে বলতেছে, বাবা রে, জন্মের পরও তুই এরকম কষ্ট পাইলি, বিয়ের পরও তুই শান্তি পাইলি না। খুব স্যাড স্যাড কান্না কান্না ফেসে। আমি খুব স্ট্রং ছিলাম, ওনার ওই টোন অ্যান্ড ওই কথাটা না আমাকে কেন জানি খুব বুকে জোরে আঘাত দেয়। আমি জাস্ট শোয়ার থেকে উঠে ড্রয়িং রুমে বসে সোফাতে বসে আপনাকে আমি এই মেসেজটা দিই। কেন দিই আমি জানি না, আমার কি দোষ? সো ইউ লিসেন মাই প্রোগ্রাম, রাইট? হ্যাঁ, আমি দেখতাম, ভালো লাগতো আপনার ওই ব্যাপারগুলো, যে মা খুঁজে পায়, বাচ্চা খুঁজে পায়, এগুলো আমি খুব দেখতাম, ভালো লাগতো। কিন্তু কখনো আসবো এটা কখনো চিন্তাই করি নাই। কারণ কেনই চিন্তা করবো, আমার তো কেউ হারাই যায় নাই। জাস্ট 1 মাস হবে না, মেবি 1 মাস অলমোস্ট হবেই। হ্যাঁ, আমার মার ফোন, এই তোর বাবা তো তোরে খুঁজতেছে, ফোন নাকি ধরস না। বাবা খুঁজতেছে মানে আমি সেদিন অনেক ব্যস্ত। আম্মা এই কথা বলতেছে, ফোন ধরস না নাকি। মানে নর্মাল, তোর বাবা ফোন দিতেছে, ফোন ধরস না নাকি। আর তার আগে তাদের সাথে একটা কনভারসেশন মেবি হয়েছে। আমি না এতটা বদার ফিল করি নাই। আচ্ছা ঠিক আছে, এত বছর তো আমিও ওয়েটে থাকছি, আমি কাজকর্ম শেষ করি, বাবা একটু ওয়েট করুক, সমস্যা কি। আমাকে আম্মা নাম্বার পাঠালো, এই যে নাম্বার, অনেক বয়স্ক মানুষ, অনেক কষ্ট করে নাম্বার খুঁজে বের করছে, ফোন দে। সেদিন আমার মা ভয়েস টেক্সট, একটু পরপর ফোন দিছোস, কথা বলছোস, দেখা করার প্ল্যান কর, পাগল হয়ে গেছে সেদিন আমার মা। আমি জাস্ট অবাক, কেন, ওয়াই? আমার কাছে তার এই ব্যাপারটা একদমই ভালো লাগে নাই। বাবা ফোন দিছে, এক্ষুনি দেখা করার প্ল্যান কর, কালকেই ডিনার করার প্ল্যান কর, এই সেই হ্যান ত্যান, পুরো ব্যাপারটা আমার কাছে কেমন জানি লাগতেছিল। আরে আমি কাজ করতেছি, দৌড়াইতেছি, ওনার জীবনে একটা জিনিস হ্যাপেন্ড হয়েছে, এখন এটা আমি করি, আমার কাছে ভালো লাগে নাই। সো যাই হোক, আমি তাকে ফোন দিই নাই। সেই দিন বা তার পরের দিন মনে হয় সে নিজেই আমাকে ফোন দেয়, আননোন নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম, কে? আমি তোমার বাবা। আমি তখনও বাইকে অনেক দৌড়ের উপর। বাবা, আমার মোবাইলে অ্যাকচুয়ালি চার্জও নাই, অ্যান্ড আমি একটা কাজে যাচ্ছি। টুকটাক কনভারসেশন চলতেছিল আর কি, এরকম। ও, ওই যে বললাম, তার কথা শুরুতেই হচ্ছে থাকে, এই যে বাবা, এত বছর একবার প্রয়োজন মনে করলা না একটু খবর নিতে। আমি একটাই বাইকে চলাকালীন অবস্থায় তাকে রিপ্লাইটা এটাই দিলাম, আসলে বাবার কাছ থেকে ওইরকম কোনো ফিল আমি পাই নাই যে বাবার খোঁজ নিতে হবে, খবর নিতে হবে, এর জন্য আসলে নেই বাবা। কষ্ট করে তোমার নাম্বারটা ম্যানেজ করছি, তখন আমি জানি না সে কী করে, তখনও আমি জানি না যে আমার বাবা কী করে। এটা মনে হয় পরে শেয়ার করলেই ভালো হইতো। সো আমার আশেপাশে টুকটাক অনেকেই তো জানে ব্যাপারটা, বলতেছে কি, এই তুই কথা বলছ না কেন, ফোন দে, কথা বল, আঙ্কেল মনে হয় অনেক টাকা পয়সার কোটিপতি হয়ে আসছে, ছোটবেলার থেকে যা যা পাস নাই সব 28 বছরেরটা একবার এখন শোধ করবি, নিবি, এই সেই। আমার আশেপাশে থেকে বলতেছে, এই কথা বলছ না, বল, দেখ কই থাকে, কী করে। আমি একদমই ইন্টারেস্টেড না, কী করে না করে তার দরকার নাই আমার কিছু। আমি এখন অনেক নিজে যতটুকু পারি ভাই, আমি অনেক হ্যাপি। ছোটোবেলার থেকে যখন দরকার ছিল তখন পাই না, এখন দরকার নাই। তো আমি বাসায় যাই, সেদিনকে রাতে আমি তাকে ফোন ব্যাক করি। ব্যাক করার পর সে আমাকে বলতেছে, ওই যে তখন কথাটা বললাম, বা ফিল হয় নাই কেন বাবা, বাবার দোষ কী ছিল? ওই সেম কথা আবার ঘুরায় ফিরে যেগুলো শুনছি সেগুলোও আছে, আর নতুন কিছু জিনিস আছে। তোমাকে খুঁজতে গিয়ে জেল কাটলাম, এই বাবার খবর নিতে তোমার প্রয়োজন মনে হলো না। আমি না একদম ওপেনলি শেয়ার করবো আপনার সাথে, আপনার কেটে দিতে ইচ্ছা করলে কেটে দেবেন। মানে একটা মার বিষয় নিয়ে, একটা বাবার কাছ থেকে, বাবা নিয়ে এতদিন শুনছি, মা নিয়ে শুনতে গেলে কেমন লাগে ব্যাপারটা আমি আপনার সাথে বলতে চাই। বলেন প্লিজ। তারপর আচ্ছা, তো রাত্রে আমি তাকে ফোন ব্যাক করলাম, অ্যান্ড 4-5টা কোশ্চেন দিলাম।
ছোটবেলার থেকে আসলে তোমাকে নিয়ে যেগুলো শুনে বড় হয়েছি, অ্যান্ড ওই যে পড়ার সময় যখন তোমার কাছ থেকে ব্যাক আসছি, ছোটবেলা অ্যান্ড বড়বেলার ফিল নিয়ে আমার আসলে মনে হয় নাই তোমার সাথে আমার যোগাযোগ করা উচিত। আমার মনে হয়েছে তুমি তোমার একটা জগৎ, তোমার একটা ফ্যামিলি নিয়ে তুমি ব্যস্ত, সো তোমাকে ডিস্টার্ব করা মনে হয় না আমাদের ঠিক হবে। আমি তোমার কাছে কিছু কোশ্চেন করি, এগুলোর অ্যান্সার দাও, অ্যান্সার দেন, আপনি আপনি করে কথা বলতেছি। অ্যান্ড ওই যে হাবি জাবি জেল এইটা সেইটা এগুলো বলতেছিল। অ্যান্ড আরেকটা কথা শেয়ার করলো যে জেলে তো একবার গেছিলই, আসার পর নাকি সে আবার হয়তো ট্রাই করছে, তখন নাকি কোন কালা জাহাঙ্গীর বা এই টাইপের কোনো ডন টন ছিল, এদেরকে দিয়ে নাকি বাবাকে ডাকাই নিয়ে আসছে কোনো এক আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে। অ্যান্ড ওইখানে যেয়ে নাকি দেখে আম্মাও দাঁড়ায় আছে ওনাদের সাথে। অ্যান্ড বলা হয়েছে যে ডিভোর্স হয়ে গেছে, অনধিকার চর্চা কেন করো এখন এসে হ্যান ত্যান। তো সে নাকি সামহাও অনেক কষ্টে ওইখান থেকে বের হয়ে আসতে পারছে, নাহলে সেদিনই নাকি তার সামনে পিস্তল ছিল, সে নাকি শুট আউট হয়ে যেতে পারতো, বেঁচে আসছে ওখান থেকে। আমি বললাম একটা মহিলা মানুষের ওই আমলে কোন কালা জাহাঙ্গীর এই ছিল, আকাশ ছিল, এই ছিল, আপনার কি কোনো প্রকাশ বিকাশ ছিল না? মানে এগুলো হচ্ছে তার মানে উসিলা, যে এর জন্য ওই একবার তো জেল খাটছে, একবার এরকম নিয়ে গেছে, এর জন্য সে কখনো ট্রাই করে নাই। আমি যখন শুনতেছি তখন আমি কি শোনেন, আমার সাথে যদি এখন এরকম কিছু হয়, ওর বাবা বের হওয়ার পর যদি ওর বাবার মনে হয় আমি বাচ্চা কাচ্চা ঠিকমতো পালন করতে পারি না বা কিছু বাচ্চা নিয়ে যাবে, আমাকে 50 যদি জেল খাটায়, কালা জাহাঙ্গীর করে, এই করে সেই করে, আমি যতদিন আমি এই শ্বাসটা চলবে ততদিন যাবত আমি একটা মেয়ে হয়েও ট্রাই করে যাব যে না, আমি যেন আমার বাচ্চাকে আমার মতো করে পাই, হোক বাবার কাছেই থাকুক, বাট আমিও যেন পাই। ওইটা আমি আমার লাস্ট নিঃশ্বাস পর্যন্ত ট্রাই করে যাবো। একটা মেয়ে মানুষ হয়ে এখন আমার ফিল, আর এটা যদি কখনো আমার সাথে হয় আমি এটাই করব। আপনি যে কথাটা বলতেছেন, আপনার এই কথাতে আমি একদমই মানে কি বলে ইমপ্রেস হইতে পারলাম না। সে একটা মেয়ে মানুষ, তার প্রকাশ বিকাশ আছে, আপনি একটা ছেলে মানুষ, আপনার কোনো আকাশ বিকাশ ছিল না এটার ফিডব্যাক দেওয়ার জন্য? আজকের এই গল্পটা অনেক কিছুই প্রচার হবে না, ডেফিনেটলি হবে না, হওয়ার সম্ভাবনা। প্রথম কথা হচ্ছে এটা, তবে আমি শুনেছি, খুব মনোযোগ দিয়ে শুনেছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে এইসব বিষয়গুলো আপনাকে না বলে আপনিও হয়তো ক্লিয়ার না, ডেফিনেটলি না। আমি আপনাকে সামনে বসেই বলছি, আমি অনেক কিছু মিউট করব, অনেক কিছু ফেলে দিব যতটুকু। তবে আমার গল্পের মূল জায়গাটা, যেটা আমি এতক্ষণ ধরে ওয়েট করছিলাম যে আমি আপনাকে প্রশ্ন করতে পারবো, আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। শেখার জায়গাটা কি, মানে কয়েকটা কোশ্চেনই জিনিসটা হয়ে যাবে। আপনার বয়স 28, আপনি নিজেও এখন আপনার মেয়েকে দিয়ে বোঝেন যে আপনি যে সিচুয়েশনের মধ্যে আছেন, মানে কিভাবে আপনাকে বড় করলে, আপনার বাবা মায়ের জায়গা থেকে যদি বলি আমরা, তারা দুজন সেপারেট হয়ে গেছে, বাট আপনার বেটার বড় হওয়ারটা কিভাবে তারা দিতে পারতো। এই ডিভোর্স বা এই সেপারেশনটা আনএভয়েডেবল, এটা মেনে। প্রথম কথা হচ্ছে যে ডিভোর্স কোনোভাবেই প্লিজেন্ট জায়গা থেকে হয় না। এক্সেপশন ক্যানট বি এক্সাম্পল, যে আমরা দুজন খুব সুখে আছি, কোনো একটা থার্ড পার্টির কারণে আমাদের ডিভোর্স হয়ে গেল, সেটা অন্য জিনিস। বাট দুইজন মানুষ দুজনের কাছে এক্সট্রিম লেভেলের অপ্রিয় হলে এবং সম্পর্কটা মারাত্মক লেভেলের টক্সিক পর্যায়ে চলে গেলে, যখন আর বিয়ার করা যায় না, তখনই ডিভোর্সের পর্যায়ে যায়, ঠিক আছে? তো এই ডিভোর্সের জায়গাটাকে অনেকেই মিটিগেট করে সন্তানের জন্য বছরের পর বছর একই দেয়ালে থাকে, এবং সেটাও যে খুব বেটার একটা সলিউশন, সেটা আমরা সেই জায়গায় যেতে চাই না। কিন্তু আপনার বাবা মা পুরাই অন্যরকম, সো আপনার বাবা মায়ের জায়গাটা যে আমরা অ্যাকসেপ্ট করে নিলাম যে তারা হ্যাপি কাপল ছিলেন না, তারা ডিভোর্স হয়ে গেছেন, ঠিক আছে, তা উইথ ডিউ রেসপেক্ট। কিন্তু আপনাকে বড় করার জায়গাটায় কিভাবে তারা বড় করলে আপনি আজকের এই জায়গাটায় বসে অনেক বেটার ফিল করতেন, জাস্ট আমাকে এটা বলেন। ছোটবেলার থেকে বাবা ছিল না বিধায় অনেক দূরছাই হয়ে আসলে মনে হয়েছে আমি বড় হচ্ছি। কি করতে পারতো আপনার বাবা, বা কি করতে পারতো আপনার মা? বাবা থাকলে আমার সাথে অনেক কিছু যেগুলো হয়েছে এগুলো হয়তো বা হইতো না, সাহস পাইতো না, অনেকে কিছু বলে দিল। বাবা কিভাবে থাকতে পারতো ডিভোর্সের পর? করা একটা ব্যাপার না, এগ্রিড, কিন্তু বাবা থাকতে পারতো কিভাবে, আপনি আমাকে এটা বলেন। মানে বাবা ডিভোর্স হয়ে যাওয়ার পর থাকতে পারতো কিভাবে? সে চাইলে থাকতে পারতো, সে এমন না অনেক দূরে থাকে, একই এরিয়ার 1 ঘন্টারও কোনো ডিস্টেন্স না, সে চাইলেই তো এখন যেটা করতেছে। এখানে আপনার মার কোঅপারেশন কি জরুরি ছিল? মানে আপনার বাবা থাকার জায়গাটা, আমার মার কোঅপারেশন কি ছিল না ছিল, আমার মা এতদিন ধরে আমার যা আছে স্টিল না আমার সাথে আছে, তার জন্য তার সকল দোষ ত্রুটি আমার কোনো দোষ ত্রুটি না, কারণ সে আমাকে নিয়ে আসে। তুমি তো চাইলে পারতা, সেটা তো সে চেয়েছে বোধহয়, কারণ সে ওই আমলে একবার চাইছিল, তারপরে এতদিন চাইলে না। তুমি নাকি এই যে আর যে কিবরিয়ার শো নাকি দেখতা, এটাতে নাকি তোমার পছন্দ ভালো লাগতো,
তাহলে তুমি ওই ছোটবেলায় 50 বছর আগে একবার চেষ্টা করছো এইটাই তোমার এখন আমার বলার দুইটা জিনিস রয়েছে। তো এই শোতেও আসতা, তারপরে ট্রাইটা কই তোমার, এই শোতে আসতা বলতা আমার এরকম এরকম হয়েছে, আমার মেয়েকে আমি চাই, মেয়ের সাথে দেখা করতে দেয় না। প্রথম কথা হচ্ছে যে লামিয়া, আমার শোটা আসলে ট্রায়ের জায়গা না, আমার শোটার একটা গ্রেট লার্নিং মানে আছে। কিন্তু আপনি যদি আপনার এই অনুষ্ঠানটা আমি যদি প্রেসাইজলি আনতে পারি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে, এখানে একটা জিনিস দেখেন কত বড় একটা শিক্ষণীয় ব্যাপার আছে যে লামিয়া একটা ব্রোকেন ফ্যামিলির, আমি এই শব্দটা নিয়ে আপত্তি করি, আমি যদিও আমাদের সাথে ব্রোকেন ফ্যামিলি তে বড় হচ্ছে, কিন্তু কথা হচ্ছে আমার কথা হচ্ছে এরকম একটা ফ্যামিলিতে বড় হওয়ার পরেও বাচ্চাকে একটা বেটার লাইফ দেওয়া যায় কি না, এই জায়গাটায় ধরেন আপনার বাবার ভূমিকা কি থাকতে পারতো, মায়ের ভূমিকা। আর আপনার যে ধরনের কথা শুনে শুনে আপনি বড় হয়েছেন পারস্পরিক জায়গা থেকে, বাবা বলেছে মায়ের এগেনিস্টে, মা বলেছে বাবার এগেনিস্টে, এই জায়গাটা তো আপনি কোনোভাবেই জাজমেন্টে নিতে পারেন না। আপনার কখনো মনে হচ্ছে মা রাইট, কখনো মনে হচ্ছে বাবা রাইট, কখনো মাকে ভালো লাগেনি, কখনো বাবাকে ভালো, কখনোই মনে হইতো না। বাট আমার মার কাছ থেকে যা একটা জিনিস শুনলাম তখন আমি জাস্ট ভেঙে চড়ে গেছি। রাইট, এটা বলবো এই দুইটা জায়গাটা কি দুজনে যদি দুজনের সম্পর্কে না বলতো তাহলে কি বেটার হতো আপনার জন্য? হ্যাঁ, দ্যাটস মাই পয়েন্ট। এই 28 বছর পরে সেসব ফাইজলামি করার দরকার ছিল না। দ্যাট ইজ মাই পয়েন্ট। আমি ভালো ছিলাম। আমি শুধু একটা জিনিসই বলতে চাচ্ছিলাম আজকের এই গল্পে, সেটা হচ্ছে সন্তান দুজনের মাধ্যমে আল্লাহ পৃথিবীতে পাঠান, দুজনই কোনো না কোনোভাবে একটা সংসার না টিকানোর জন্য দুজনই কোনো না কোনোভাবে এখানে ব্যালেন্স করতে পারেননি। কে পেরেছেন কে পারেননি সেটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে মিউচুয়াল রেসপেক্টের জায়গা থেকে, সমঝোতার জায়গা থেকে এরকম হওয়া উচিত। আমরা ইনক্লুডিং মি, আই এম নট গিভিং অ্যাডভাইস, হওয়া উচিত। যেহেতু মা হিসেবে সে দুনিয়াতে নিয়ে এসছে, সুতরাং তার জায়গা থেকেও অ্যাক্সেস থাকবে, বাবা হিসেবে যেহেতু নিয়ে এসছে তার জায়গা থেকে। হ্যাঁ, তারপরে আমরা ডিফারেন্ট ফ্যামিলিতে চলে যাই, কিন্তু এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে এটা একটা খুবই কমপ্লেক্স একটা জায়গা। কারণ সংসার জীবনে দেখা গেল ছেলে পরবর্তীতে যাকে বিয়ে করছেন, বাবা যাকে বিয়ে করছেন, তিনি হয়তো কোনোভাবেই এক্সপেক্ট করছেন না যে তার সন্তান বা তার প্রিভিয়াস ওয়াইফ সেখানে একটা নর্মাল অ্যাক্সেস থাকুক, সেটাকে খুব সহজভাবে নিতে পারেন না। ভাইস ভার্সা, সেটা মহিলার জায়গা থেকে হতে পারে। কিন্তু আমরা আসলে কোনো উদাহরণ সেট করতে পারি কিনা, আমি এই গল্পটা প্রচার করে আমি আসলে ইনভাইট করতে চাই, যদি এরকম কেউ থেকে থাকেন যে না ব্রোকেন ফ্যামিলিতেই হয়েছে কিন্তু তারপরও বাবা এবং মা খুব সুন্দরভাবে জিনিসটাকে মেনটেন করেছেন এবং এটা নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের কোনো শ্লাঘা নেই, এটা নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের কোনো কষ্ট নেই যে না, যে বাবা যেভাবে বড় করেছেন, মা যেভাবে বড় করেছেন, তারা ডিভোর্স হয়ে যাওয়ার পরেও এই বড় হওয়াটা বেস্ট বড় হওয়া ছিল এবং সন্তান হিসেবে তারা দুজনকে নিয়ে প্রাউড ফিল করেন। আমি এই রকম সন্তানকে খুঁজতেছি আজকের এই এপিসোডটা প্রচার হওয়ার পরে, বিকজ আমি কিছু এক্সাম্পল সামনে নিয়ে আসতে চাই। যেমন ডিভোর্স ইজ আ পার্ট অফ লাইফ, ডিভোর্স হবেই, ডিভোর্স হওয়া উচিত। কারণ একটা মানুষ একটা টক্সিক সম্পর্কে সারা জীবনে কেন থাকবে? এটা রিলিজিয়াসলিও যেমন অ্যাকসেপ্টেবল, তেমনি সামাজিকভাবেও অ্যাকসেপ্টেবল। মেয়ের ভালো লাগছে না, হাজব্যান্ডের ভালো লাগছে না, ওয়াইফের ভালো লাগছে না, টিকতে পারছে না, ভাই জীবনটা তো একটাই, ঠিক আছে, বেটার অপশন আপনারা জানেন, ফাইন। কিন্তু সন্তানের উপরে সন্তান এফেক্ট হবে, কিন্তু সন্তান একটা ট্রমার মধ্য দিয়ে বড় হবে, সে কখনো বাবার পক্ষে, কখনো মায়ের পক্ষে, মার কাছ থেকে বাবার সম্পর্কে আমি জানি না ডেঞ্জারাসটা আমি হয়তো শুনবো আপনার কাছ থেকে, কিন্তু কতটুকু আনতে পারবো এখানে। কিন্তু আমি যেটা বলতে চাই যে এই এনভায়রনমেন্টটা থেকে বের হয়ে আসার জন্যে কি করা যেতে পারে এবং এটার একটা ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক থাকা উচিত কি না, যে ডিভোর্স হয়ে যাওয়ার পরে সন্তানকে বড় হয়ে যাওয়ার জন্যে যে একটা কাউন্সেলিংয়ের জায়গা বাবা মাকে বা সন্তানকে, যে ঠিক আছে ফাইন এইভাবে বড় করা উচিত, রাষ্ট্রীয় জায়গা থেকেও একটা সুন্দর অবয়ব থাকা উচিত কিনা। এবং এটা খুবই ডিফিকাল্ট একটা জায়গা, কিন্তু এটা নিয়ে আমাদের মনে হয় কাজ করা উচিত। কারণ যে হারে ডিভোর্সের সংখ্যা বাড়ছে সারা বাংলাদেশে, সাফারার তো সন্তানরাই হচ্ছে এবং সেই সন্তানের সাফারিং, বাবা মা সাফারিং তো ডেফিনেটলি হন, কিন্তু সবচেয়ে বড় সাফারিং তো এরা হন। তো সেই জায়গাটি থেকে আমাদের মনে হয় এখন একটা বড় অ্যালার্মিং যে আমরা আসলে সন্তানদেরকে কীভাবে বড় করবো। আপনি কখনো সাইকিয়াট্রিস্টের কাছে গেছেন? আপনার ফিল হয়েছিল বাট যাইনি। কখনো সুইসাইডাল অ্যাটেম্প্ট নিয়েছেন? কখনোই হয় নাই। জাস্ট নাও ইট ইজ মনে হয় আল্লাহ মরে গেলে মনে অনেক শান্তি লাগতো। আই জাস্ট হেট এই সুসাইড ম্যাটারটা, কখনো চিন্তাও করি নাই, আমি কখনো চিন্তা করবো এটা। কিছুদিনের মধ্যে অনেক কিছুর জন্য ফিল হয় যে মরে গেলে মানে সব ঝামেলা যাইতো গা লাইফ থেকে। একটা কথা আমি একটু অ্যাড করতে চাইবো, অনেকের মনে হইতে পারে অনেকেই তো ব্রোকেন ফ্যামিলির আছে, এত মানুষের তো এত কষ্ট না, তোমার এত কেন কষ্ট হচ্ছে এখন? সো আমার ছোটোবেলার একটু করে আমি বেড়ে ওঠাটা বলবো যে কেন কষ্ট, কেন বাবা থাকলে মনে হয় এটা হইতো না। খালি ব্রোকেন না, আমি মার সাথেও থাকতে পারি নাই তখন। যেটা হইতো ক্লাস 5 পর্যন্ত না হইলেও আমি 10টা স্কুল, মাদ্রাসা, হোস্টেল চেঞ্জ করা হয়েছে আমাকে, এরকম এরকম এরকম। আমার মারও দোষ দিব না, ওই যে সিঙ্গেল হয়ে গেলে তখন তো ঘাড়ে পড়ে টেক কেয়ারের ব্যাপারটা, টাকা পয়সার ব্যাপারটা, সেটা নিয়ে ব্যস্ত ছিল। আমি নানির কাছে থাকতাম,
একবার খালার কাছে থাকতাম, খালা কয় আমি তোরে তো বড় করছি, মানে এখন বড় করছে আমার খালা, আমার নানি একটা ব্লেসিং আমার জন্য, তারা সময় দিছে বিধায় টুকটাক এই ফ্যামিলি ম্যানার্সটা ভিতরে আছে মেবি। মা ছোটোবেলার থেকেই আসলে বাইরের কাজগুলো সে খুব ভালো করতে জানতো, তো যার জন্য আমার কষ্টটা যে এরকম একবার থাকলাম ছোটো খালার বাসায় নানির সাথে, আবার একবার মাদ্রাসায় হোস্টেল, মানে হোস্টেলে ছোট, আমি সবার থেকে ছোট, মাদ্রাসায় গেছি, মাদ্রাসায় সবার থেকে বাচ্চা একটা মানুষ, আমি খাইতে পারতাম না ঠিক মতো, আমার পাশের মানুষ আমাকে খাওয়াই দিত। হোস্টেলে গেছি, হোস্টেলে সবার থেকে ছোট্ট একটা মানুষ, একটা নার্সারির বাচ্চা হোস্টেলে থাকে, আমার থাকতে হয়েছে। তারপর যেটা হইলো, যখন আরেকটু বড় হইলাম, আমাকে আমার ইংলিশ মিডিয়ামে পড়ার অনেক ইচ্ছা ছিল, তো আমার মা ধানমন্ডিতে, আমার বড় খালা, ছোটো খালা গেল, নানু গেল, এবার বড় খালার কাছে গেছি, আমার লাইফটা দেখেন কি যা যাবর, বড় খালার কাছে গেলাম থাকতে ধানমন্ডিতে, একটা ভালো স্কুল, মা চেষ্টা করলো ওখানে পড়ানোর জন্য, বাট মা তো মিরপুর থাকে, যাওয়া আসা অনেকই, তো খালার বাসায় থেকে আমি ওই স্কুলে পড়াশোনা করব। আমার তখন পড়াশোনার সাথে ওই সময় বাচ্চাদের পড়াশোনা নিয়ে এত মানে ফ্যাসিনেশন থাকে না, আমার খুব ভালো একটা ফ্যাসিনেশন ছিল, ভালো একটা স্কুল, ভালো একটা এনভায়রনমেন্ট, ফাইনালি আমি এনজয় করতেছিলাম। স্কুলে যাচ্ছি আসতেছি, আমি রাত্রেবেলা আমার খালা খালার মেয়েকে নিয়ে বসে সিরিয়াল দেখতো, অ্যান্ড আমি যখন স্কুল থেকে কি আমার তো টিচার ছিল না, তখনও টিচার দেওয়া হয় নাই, সো অঙ্ক না বুঝলে আমি যাইতাম, আপুরা তখন কলেজে পড়ে, কেউ 10-এ পড়ে, যাইতাম বুঝাই দেওয়ার জন্য যে আপু একটু বলো না এগুলো কেমন কি। একদিন করলো, 2 দিন করলো, 3 দিনের দিন ওনাদের সিরিয়াল দেখাতে ডিস্টার্ব হচ্ছিল, আমি স্কুল থেকে সব শিখে আসতে পারি না, এই জায়গায় এসে এখন গুতাই কেন, বারবার গুতাই কেন, আমি নয় কথাটা খুব কষ্ট পেয়েছি, সেই ছোটোবেলার কষ্ট, পুষে বড় হয়েছি খালাকে নিয়ে, অনেক করছি খালার জন্য, খালা কিডনির রোগী ছিল। একটা জিনিস খেয়াল করবেন, এই ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে আমার মনে হয় যারা মনোবিজ্ঞান, আমার মনে হয় এটা একটা এত বড় গ্রাউন্ড, এই যে যারা একটা সেপারেটেড ফ্যামিলিতে বড় হয় যেসব বাচ্চারা, এরা মনের দিক থেকে খুবই নাজুক পরিস্থিতির মধ্যে থাকে, এবং আপনি এদেরকে যদি কোনো ধরনের কোনো হিট করে কোনো কথা বলেন বা কোনো কিছু করেন, এরা এত স্ট্রংলি এটা পোষে এই কারণে ওরা ভাবে যে আমার যদি বাবা থাকতো তাহলে হয়তো বলতে পারতো না, আমার বাবা মা যদি একসাথে থাকতো তাহলে হয়তো এনারা এতটা সাহস পেত না। সো আপনি যেটাকে খুব নর্মালি মনে করছেন 8-10টা বাচ্চার সাথে, এই সব বাচ্চাদের ক্ষেত্রে আপনি এইভাবে নর্মালি মুভ করতে পারবেন না। দেখেন, আমরা সমাজের এত বেশি চোখে দেখা বিষয়গুলো নিয়ে এত কনসার্ন থাকি, কিন্তু মনোজাগতিক বিষয়টা এত বড়, ইনক্লুডিং মি, আমি যে কথাগুলো বলছি এটা আমার রাইট নাও সিচুয়েশনাল অবজারভেশন, আমি বলছি না যে আমি এগুলো আপনাকে অ্যাডভাইস দিচ্ছি, নো, কারণ আমি যা বলছি সেটা আমার এই মুহূর্তে অনুভূত হচ্ছে বলে, এটার যে আমিও প্র্যাকটিস করতে পারি বিষয়টা এরকম না, কিন্তু আমাদের এই বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত, ডেফিনেটলি কাজ করা উচিত, আমি এগ্রি করি। আমি একটা বলবো যে কিরকম ব্রোকেন ফ্যামিলি বা বাচ্চারা বড় হওয়া ব্যাপার, যে বাচ্চাগুলো আছে, আমি বলবো অ্যাকচুয়ালি ফ্যামিলি যারা আদার্স আছেন তারা ভরপুর বাচ্চাটাকে আদর দেন, ওকে ব্যাড ফিল দিয়ে নি না যে অনেক ফেলনা। এবং আমি এটাও বলবো যে বাবা এবং মায়ের জায়গাটা থেকে একটা মিউচুয়াল রেসপেক্ট থাকা উচিত। আপনারা সংসার যখন করতে পারছেন না, একটা মিউচুয়াল রেসপেক্ট থাকা উচিত যে তুমি আমার সন্তানের মা, তুমি আমার সন্তানের বাবা, এই জায়গাটায় কোনো রকম অসম্মানের কোনো কিছু না হওয়ার। আমি রিসেন্টলি এই মুহূর্তে আমার রাইট নাও মনে পড়ছে, আপনি চিনবেন বাংলাদেশের খুবই বড় 2জন সেলিব্রিটি, তাহসান মিথিলা, ওনাদের ডিভোর্সের পরে ওনাদের বাচ্চাদের যে টেক কেয়ার করার ব্যাপারটা, এটা খুবই প্রশংসনীয়। শুধু তাই না, আমি খুবই লম্বা সময় ধরে সংসার করেছে। আমি এসআই টুটুল এবং তানিয়ার কথা বলছিলাম। তানিয়াপুর আমি আপু বলে অ্যাড্রেস করছি বিকজ উনি আমার অনেক সিনিয়র, এবং আমি ওনার একবার ইন্টারভিউ করার সুযোগ হয়েছিল, হাজব্যান্ড ওয়াইফ পাশাপাশি এবিসি রেডিওতে, ওনাদের হয়তো মনেও নাই, দে ওয়ার দ্য বেস্ট কাপল, বিলিভ মি, এত ভালো কাপল। যখন এই সম্পর্কটা ভেঙে গেছে, অনেক সময় হয় এটা মন খারাপ হয়েছে, বাট ওনার একটা ইন্টারভিউর লাস্ট একটা লাইন যেটা আমার কাছে এত বেশি ট্রিক করেছে মাথায়, ওনার সন্তানদেরকে নিয়ে উনি বলছিল যে আই এম দ্য লাস্ট ম্যান, যে ওনার বাচ্চারা কখনোই এসআই টুটুলকে রেসপেক্ট করবে এটা উনি মেনে নেবে না। এইভাবেই উনি বলেছে যে আই এম দ্য লাস্ট ম্যান, মানে ওনার বাচ্চারা কখনো এসআই টুটুলকে রেসপেক্ট করবে এটা উনি চায় না। সো দিস ইজ দ্য থিং, মানে এইটাই হওয়া উচিত। মানে সংসার টিকতেছে না, এটা তো ভাই আমরা দুজন ভালো থাকতে পারলাম না এই কারণেই সংসার টিকতেছে না, কিন্তু বাচ্চারা তো আমরা দুজন নিয়ে এসেছি। সো ওই জায়গাটায় একটা মিউচুয়াল রেসপেক্ট থাকা উচিত, এবং সে রেসপেক্টের জায়গাটা অবশ্যই ছাড় দিয়ে, যে না সন্তানকে একজন এভাবে বড় করতে চাচ্ছে, আরেকজন এভাবে বড় করতে চাচ্ছে, ফাইন, কিছু জায়গায় ছাড় দিয়ে করো, বাট সন্তানকে জাজের ভূমিকায় তুলে দিয়েন না যে তোর বাবা আমার সাথে এটা করছে, তোর বাবা এটা ছিল, তোর মা আমার সাথে এটা করছে এই কারণে তোর মা এটা ছিল। অনেক সময় হয় না, পারি না আমরা, কিন্তু
এইটা আলটিমেটলি দিন শেষে মায়েরও ক্ষতি না, বাপেরও ক্ষতি না, সন্তানের ক্ষতি। ফাইনালি ওই স্কুলটা আমি পড়তে পারলাম না, মিডিলেই না, খুব অল্প কিছুদিনের মধ্যে স্কুল থেকে আবার চলে আসতে হলো, বাংলা স্কুলে ভর্তি হলাম। আর ওইখান থেকে আর কি একটা না একটা জায়গায় পড়ার একটা হ্যাবিট। প্রথম কথা হচ্ছে যে আপনি একজন বর্ন ওয়ারিয়র, হ্যাঁ, আপনি একজন জন্মগতভাবেই একজন যোদ্ধা। কিছু যুদ্ধ চোখে দেখা যায়, কিছু যুদ্ধ চোখে দেখা যায় না, এবং আপনার এই চোখে না দেখা যুদ্ধটা অনেক শক্তিশালী একটা যুদ্ধ। এত কিছুর পরে আপনি সোসাইটিকে ফেস করছেন, আপনি নিজের সংসারের জায়গাটা ফেস করেছেন, আপনার বড় হয়ে ওটা ফেস করেছেন, এবং খুবই স্ট্রংলি নেগেটিভলি ফেস যেটাকে বলে করে আপনি এখনো সার্ভাইভ করছেন। ওই যে আপনি বললেন ওরা খুব ভিতরে মানে কি বলে নাজুক থাকে, উইক থাকে, অ্যাকচুয়ালি আমি নিজেকে নিজে ওরকমই মনে করতাম 3 বছর আগ পর্যন্ত। বাট রাইট নাও আমি মনে করি আপনার বেঁচে থাকার সবচেয়ে বড় অবলম্বন হচ্ছে আপনার মেয়ে, রাইট? সত্যি কথা। সো আপনি ওর ওয়ার্ল্ডটাকে বেস্ট করেন, মানে আপনার উপর দিয়ে যেটা গেছে সেই অভিজ্ঞতার জায়গাটা থেকে আপনি ওর পৃথিবীটাকে সুন্দর করার চেষ্টা করেন। আমার একটা প্ল্যান আছে ওর জন্য, আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয়, আমি আমার মেয়ের জন্য কি আমাদের কি হয়, বাপের বাসা নাহলে মার বাসা, জামাইয়ের বাসা, আমি আমার মেয়ের জন্যই আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয়, মেয়ের নামে লিখে ওকে একটা সুন্দর বাসা, ওটার জন্য যাবতীয় তার চলার জন্য যা যা লাগে সব ক্রিয়েট করে রেখে দিয়ে, মা এটা তোর, তোর বাবার কি হইলো, তোর মার কি হইলো, তোর হাজবেন্ডের কি হইলো, কোনো কিচ্ছুর তোয়াক্কা করিস মানে না তোর মা, পায়ের নিচে যেন একটা মাটি থাকে, তোর এইটা তোর জায়গা। আমার কাছে এখন এটা ফিল হয় যে আমি এটা ওর জন্য বানায় রেখে যেতে চাই, যদি আল্লাহ আমাকে সামর্থ্য ইনশাল্লাহ দেয়। ইনশাল্লাহ দোয়া থাকলো আপনার এই পরিকল্পনার জন্য। প্রিয় দর্শক এবং শ্রোতা, শেষে এসে আমি আবারও রেসপেক্টের চোখে বলছি যে উনি ওনার ব্যক্তি জীবনের গল্পটা এনেছেন, ওনার ব্যক্তিগত জীবনকে আমরা জাজমেন্টে নিব না। আমরা শুধু এই গল্পটা থেকে একটা মেসেজই দেবার চেষ্টা করেছি যে এই ধরনের পরিবারে সন্তানদের বড় করার ক্ষেত্রে আমাদের কী ধরনের ভূমিকা নেওয়া উচিত। আমি আবারও বলছি, অনুষ্ঠানের শেষে এসে যাদের কথাগুলো এখানে এসে তাদের পরিচয়গুলো আমরা গোপন করেছি, নট অনলি দ্যাট, আমরা অনেকগুলো বিষয় ফেলে দিয়েছি। তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, অনুযোগও নেই, এবং তাদের কোনো ধরনের আত্মসম্মান আঘাত না লাগুক সেই বিষয়টাতেও আমরা বেশি করে জোর দিতে চাই। এবং আমার মনে হয় লাগা উচিত না, এটা আপনার ব্যক্তিগত আমার কাছে আমি জানি না কোনো বাচ্চার কাছে এটা ফিল হবে কিনা, আমার কাছে তারা দুজনই দোষী, সত্যি কথা না। কিন্তু আমি চাই না যে আমাদের অনুষ্ঠানের জায়গাটা থেকে এই বিষয়টাকে এমফাসিস দিতে। তারা দিন শেষে আপনার বাবা দেখবেন যে হয়তো আমি আসছি সাহস করতে পারছি এটা বলার জন্য, না আমি এটা বলছি এটা সাহস করতে পারছি, দেখবেন এর থেকে আরো অনেক ক্রিটিক্যাল, অনেক ডেঞ্জারাস বিষয় মানুষ সাহস পাবে, বলার জায়গা পাবে, নিঃশ্বাস ফেলাইতে পারবে। এই বিষয়গুলো না একটা ক্ষতের মতো, এগুলো আসলে কাউকে অ্যাড্রেস করছি না আমরা। যারা ওনার সাথে খারাপ ব্যবহার করেছেন বা যেভাবে হয়েছে তাদেরও নিশ্চয়ই অনেক যুক্তি আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে যেই বাচ্চাটা বড় হচ্ছে তাকে কোনোভাবেই এই সাফারিংসের মধ্য থেকে দূরে রাখা যায় কিনা, এইটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। এবং এটার জন্য আমাদের ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক থাকা উচিত, এবং এটার জন্য আমাদের পরিবার থেকেই কাজ করতে হবে, এবং এটা একটা বড় মনোজাগতিক যুদ্ধ, এবং এই যুদ্ধে আমাদেরকে উইন করতেই হবে। আমি অনুষ্ঠানের মাধ্যমে স্পেশালি আহ্বান করতে চাই যে এরকম ব্রোকেন ফ্যামিলিতে বড় হয়েছেন, কিন্তু বাবা এবং মা বোথ সাইডকে রেসপেক্ট করে বড় হয়েছেন এবং সেই সুযোগটা দিয়েছেন, এরকম ছেলেমেয়ে যদি থাকেন প্লিজ আপনারা আমাদেরকে মেইল করেন। আমার মনে হয় এগুলোকে আমাদের এখন বেশি বেশি ফোকাস করা উচিত, এবং এই বিষয় স্টোরিগুলো নিয়ে আমাদের সামনে আসা উচিত। লামি, আমি অনেক ধন্যবাদ জানাই। আপনার তো কোনো উপকার হবে না ডেফিনেটলি এই স্টোরি দিয়ে, বাট আপনি যতক্ষণ গল্প করেছেন আমার মনে হয় আপনি কিছুটা হলেও হালকা হয়েছে। হ্যাঁ, আমি হালকা হয়েছি। অ্যান্ড এরকম আমার অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যেটা, আপনারা সেপারেশন হয়ে যান কোনো সমস্যা নাই, বাট একটা ছোট্ট বাচ্চাকে আপনারও রাইট নাই, মানে মারও রাইট নাই, বাবারও রাইট নাই, আপনাদের নিজেদের মন গড়া কাহিনী বলে বলে একজন ছোটবেলার থেকে বড় করবেন, একজন বড় হওয়ার পর আরেক কিছু শোনাবেন। আপনাদের এই রাইট নাই। এক্স্যাক্টলি, উচিত না। ইটস আ রিভেঞ্জ গেম, এবং ডোন্ট প্লে উইথ দিস গেম, ডোন্ট প্লে। অ্যাকচুয়ালি ফ্যাক্ট হচ্ছে যে যেই এটা প্লে করবে সেই সাফারার হবে টুমরো। আপনি তার বাপের পরিচয় ভুলিয়ে দিলে কিংবা মায়ের পরিচয় ভুলিয়ে দিলে আপনি যদি মনে করেন আপনি উইন করবেন, আপনি নিশ্চিত থাকেন আপনার এই সন্তান সাফার করবে এবং আপনিও সাফার করবেন, এবং এটা আপনি করবেনই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এভাবে ভবিষ্যৎ নিয়ে কথা বলা অন্যায়, আল্লাহ সেই পরিবেশ না দিক। তবে ইন্টেনশনালি যদি বাপের পরিচয় মায়ের পরিচয়ের জায়গাটা, বাপের সম্পর্কে মন বিষিয়ে তোলা, মায়ের সম্পর্কে মন বিষিয়ে তোলা সন্তানের ছোটোবেলা থেকেই, এটা যদি আমরা করি, আপনি যদি মনে করেন যে আপনি এটা তারা বাপের দিক থেকে আপনি উইন করবেন, মায়ের দিক থেকে আপনি উইন করবেন, আপনার চেয়ে বড় বোকা আর পৃথিবীতে কেউ নাই। কারণ এই সন্তান মনোজাগতিকভাবে খোড়া হয়ে বড় হচ্ছে, এবং তার জগৎটা আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন না যে কত বড় ক্ষতি আপনি করছেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, শেষ করছি আজকের এই এপিসোড। আমি আবারও বলছি, লামিয়া এবং লামিয়ার পরিবারকে আঙ্গুল দেখানো নয়, লামিয়ার
কোনো জায়গাকেই আমরা প্রশ্ন করব না, জাজমেন্টে নিব না। আমরা শুধু একটা জায়গায় কি অ্যাড্রেস করার চেষ্টা করেছি যে ব্রোকেন ফ্যামিলির একটা সন্তানের কীভাবে বড় হওয়া উচিত। আমি বলতে চাবো, যখন জানবেন যে ব্রোকেন ফ্যামিলি বা বাবা নাই, বাবা ছাড়া মানুষ, বাবা কই এই বিষয়গুলো নিয়ে খোঁচাখুচি করবেন না প্লিজ। অনেক আদর দেওয়ার চেষ্টা করবেন, ওরা একটু আদরই চায় যারা বাবা ছাড়া আসলে বড় হয়। বাবার আদরটা তো একটু ডিফারেন্ট লেভেলের, আবার ওটা চোখে দেখি মনে হয় ওয়াও এটা অনেক ডিফারেন্ট, এটা পাওয়ার ব্যাপারটা যেন কেমন। তো ওই মানুষগুলোকে যতটুকু পারবেন আদর দিবেন, ওই খোঁচাবেন না। শেষ করছি আজকের মতো। অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।